আমাদের এর আগের দিন অ্যাকচুয়ালি স্থিরতড়িৎ চ্যাপ্টার 2 যেটা স্থিরতড়িৎ শেষ হয়ে গেছিল। আজকে আমরা চ্যাপ্টার 3 চলতড়িৎ শুরু করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা হচ্ছে পুরোপুরি একটু বাংলা টাইপ প্যাচাল হবে। এই চলতড়িৎ চ্যাপ্টারের একেবারে শুরুটা আমি সবসময় শুরু করি যে আসলে তড়িৎ প্রবাহ কি জিনিস, এই তড়িৎ প্রবাহটাকে আমি ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করি মোটামুটি। কারণ আমাদের বইপত্রগুলায় তড়িৎ প্রবাহ নিয়ে একেবারে খুব ক্লিয়ার কাট ধারণাটা আসলে ওইভাবে দেওয়া নাই। কেন দেওয়া নাই তার পিছনে একটু কারণ আছে। কারণ হচ্ছে আপনাদের মনের মধ্যে অনেক অনেক কোশ্চেন আসে, এবং আসলে এই কিছু জিনিস নলেজ আসলে উইথ টাইম পরিপক্ক হয়। আপনারা কিছু জিনিসের অ্যান্সার না ধুম করেই পাবেন না। আমি এইখানে একটা গল্প বলবো, মানে চ্যাপ্টারটা শুরু করতেছি। গল্পটা হচ্ছে আসলে আমার না, গল্পটা হচ্ছে আপনার আহ বুয়েট 08 ব্যাচের একটা ছেলে আছে, ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কাজকর্ম করে। ছেলেটার নাম কামরুজ্জামান কামরুল। তো এই কামরুজ্জামান কামরুলকে আমি বেশ পছন্দ করি, মানে খুব পছন্দের ছোট ভাই আমার। তো ও গত বছর বা এই বছর একটা ফেসবুক স্ট্যাটাসে এই তড়িৎ প্রবাহ নিয়ে কিছু কথাবার্তার মধ্যে আমাকে মেনশন করছিল যে তড়িৎ প্রবাহের যে ধারণাটা, এই ধারণা ও সারা জীবন অনেকের কাছ থেকে অনেকভাবে নিছে, কিন্তু আমি তাকে একটা কনসেপ্ট দিছিলাম যে কনসেপ্টটা তার খুব পছন্দ হয়েছিল। এখন দেখেন এই ধারণাটা কিন্তু তাকে আমি দিছিলাম কবে, সে বুয়েটে পড়ে তারপরে। মানে আমার এখনো খেয়াল আছে, সময়টা ছিল খুব সম্ভবত 2010 বা 2011-র দিকে। ওরা তখন বুয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। তখন একদিন রাত্রিবেলা গল্পে গল্পে ও আমাকে তড়িৎ প্রবাহের কনসেপ্টটুকু তখন জানতে চাইছিল যে ভাইয়া আমি তো তড়িৎ প্রবাহের কনসেপ্টটুকু পুরোপুরি মানে আমার সব সময় খাপ খায় না। তখন আমি আমার আইডিয়াটুকু বলছিলাম যে আমি আসলে তড়িৎ প্রবাহটাকে এইভাবে দেখি। তো আমি আপনাদেরকে আজকেও যে ওই কামরুলকে আমি যে ভাষণটা বলছিলাম সেই ভাষণটাই বলবো। আর কামরুলের কথা বলার পিছনে আরেকটা মানে হচ্ছে কারণ আছে। ওই যে বললাম যে মাঝে মধ্যে আমার পড়ানোর মধ্যে কিছু কিছু ছেলেপেলের কথা চলে আসে এই কারণে যে এরা না এক একটা লিভিং ইন্সপাইরেশন, মানে পরিশ্রমী, কর্মঠ, এবং তারা আসলে ডেভোটেড। সো আমি এক্সাম্পল গুলো দিই এই কারণে যাতে আপনারা ইনশাল্লাহ তাদের মতো হতে পারেন। এখন আসেন আমরা তড়িৎ প্রবাহ কি জিনিস সেটা আগে দেখি। তো আমি শুরু করব চ্যাপ্টারটা, তড়িৎ প্রবাহ কি, কাকে বলে। আপনারা 9-10 পর্যন্ত যে সংজ্ঞা শিখছেন, ইভেন এখনো বইপত্রে যে সংজ্ঞা দেখবেন সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আসলে তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহ না। সো চলেন দেখি তড়িৎ প্রবাহটা আসলে কি। তড়িৎ প্রবাহ, আমি সংজ্ঞাটাকেই এমন ভাবে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তড়িৎ প্রবাহটা হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ। ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ। So, আপনি যদি বলেন তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহ, তাহলে সেটা পুরোপুরি ঠিক না। কারণ ইলেকট্রন প্রবাহিত হয় একরকম ভাবে, আর শক্তির প্রবাহ হয় একটু ভিন্ন রকম ভাবে। সো আমি এই জিনিসটার এক্সাম্পলটা আপনাদেরকে দিব হচ্ছে সিম্পলি একটা পানির পাইপ দিয়ে। এবং পানির পাইপে যে পানিটা যায় সেই পানিটার মাধ্যমে শক্তির প্রবাহটা কিভাবে হচ্ছে সেটাকে আমি একটু তুলনা করে দেখাবো আপনাদেরকে। সো চলেন আমরা একটু চিন্তা করি। ধরেন আমাদের বাসার তলায় একটা পানির পাম্প আছে। এই পানির পাম্প দিয়ে আমি অ্যাকচুয়ালি বাসার ছাদে পানি তুলতে চাই। সো তাহলে পাম্প আছে হচ্ছে আমার বাসায়। আমার বাসার যে তলায় একটা পানির ট্যাঙ্ক আছে। এখন তলায় যে পানির ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটা থেকে আমি আসলে পানি তুলতে চাই কোথায়? বাসার ছাদে তুলতে চাই। তাহলে চলেন দেখি কি হয়। এখন আমার বাসার তলায় একটা পানির ট্যাঙ্ক আছে, ধরেন এখানে একটা পানির ট্যাঙ্ক আছে। এটা একটা পানির ট্যাঙ্ক।
তাহলে এটা হচ্ছে পানির ট্যাঙ্ক। আর বাসার ছাদে আর একটা ট্যাঙ্ক আছে, বাসার ছাদে একটা ট্যাঙ্ক আছে, এখানে আর একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে সেকেন্ড ট্যাঙ্ক, দ্বিতীয় পানির ট্যাঙ্ক। এখানে একটা পাম্প আছে, এটা হচ্ছে পানির পাম্প। আমি এখন নিচের যে ট্যাঙ্কটা আছে, বাসার তলায় যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা থেকে এই পানির ট্যাঙ্ক লেখাটা আমি এই পাশে লিখবো, এটা হচ্ছে পানির ট্যাঙ্ক। এখন এই পানির ট্যাঙ্ক থেকে আমি পানি তুলবো, পানির পাম্পটা দিয়ে এখান দিয়ে পানি তুলবো। এখান থেকে পানি তুলতেছি, এটায় পানি তুলবো। আর এই যে উপরের ট্যাঙ্কটা থেকে আবার একটা পাইপ নিচের পানির ট্যাঙ্কে আছে, দেখেন পুরো ব্যবস্থাটা এরকম। সো সম্পূর্ণ একটা ক্লোজড লুপ তৈরি করলাম। এবার এই ক্লোজ লুপ তৈরি করার পরে আমি যদি সম্পূর্ণ ট্যাঙ্ক পানি পূর্ণ করি, নিচের ট্যাঙ্কটা পানি পূর্ণ, উপরের ট্যাঙ্কও পানি পূর্ণ, কোথাও পানির অভাব নেই, পুরোটাই পানি পূর্ণ, তাহলে সব যদি পানি পূর্ণ হয়, এখানে পুরোটাই পানি পূর্ণ, পাম্পও পানি পূর্ণ, সবাই পানি পূর্ণ, পানি পূর্ণ। এবং এই পাইপের মাঝখানে একটা পাখা লাগানো আছে, পাখা, যে পাইপ দিয়ে যদি পানি চলে তাহলে এই পাখাটা ঘুরবে। এখন দেখেন যদি পাম্পটা চালু না থাকে, পুরোটার মধ্যে পানি ভর্তি আছে, নিচের নিচের যে ট্যাঙ্ক আছে এটাও পানি পূর্ণ, উপরের ট্যাঙ্ক পানি পূর্ণ, পুরা পাইপ গুলা ভর্তি পানি, তাহলে কিন্তু পানির কোনো কি হবে না, চলাচল হবে না, পানি চলবে না। তাহলে যদি পানি না চলে, এই পাখা ঘোরার কোনো চান্সই নাই, পানিও চলবে না, পাখাও ঘুরবে না। এখন যখনই আমরা অ্যাকচুয়ালি এই পানির পাম্পটা চালু করব, দেখেন পানির পাম্প চালু করলে কি হবে, পানির পাম্প চালু করা মাত্র নিচের ট্যাঙ্ক থেকে পানি এখানে আসতে শুরু করলো, নিচের ট্যাঙ্ক থেকে আমি পানিটাকে টান দিছি, কিন্তু যেহেতু সম্পূর্ণটা পানি পূর্ণ, নিচের ট্যাঙ্ক থেকে অল্প একটু পানি টান দেওয়া মাত্রই উপরের ট্যাঙ্ক থেকে পানিটাই নিচের ট্যাঙ্কে ঢুকবে, পাখা ঘোরা শুরু করবে। তো জিনিসটা আবার একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন, কারণ এইটুকু বুঝলে তড়িৎ প্রবাহ বুঝবেন। আমি যখন পানির পাম্পটাকে স্টার্ট করলাম, পাম্প স্টার্ট করার সঙ্গে সঙ্গেই আমার অ্যাকচুয়ালি নিচের ট্যাঙ্ক থেকে পানিটা যাচ্ছে উপরের দিকে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু উপরের ট্যাঙ্ক থেকে পানি নামতেছে। আপনাদের এই জিনিসটা ভালো মতো বোঝানোর জন্য আমি যে একটা কাজ করি, সেটা হচ্ছে ধরেন একটা সুতা, এই যে কালো রঙের একটা সুতা, আমি গোটা পানির লাইনের মধ্যে দিয়ে একটা কালো রঙের সুতা বসায় রাখি, একটা ধরেন সুতা বসায় রাখছি। এখন দেখেন তো, সুতার একটা অংশ ধরে যদি টান দেন, পুরা সুতাটাই ঘুরতে শুরু করবে না? আপনার সুতার একটা অংশ ধরে টান দিলে কি পুরো সুতাই ঘুরতে শুরু করবে? তার মানে আমি পাম্পটা যখন চালু করব, নিচের ট্যাঙ্ক থেকে পানি বের হওয়া মাত্র উপরের ট্যাঙ্ক থেকে পানির প্রবাহ হতে শুরু করবে। আর যখনই পানির প্রবাহ হতে শুরু করবে, তখনই পাখাটা কি করতে শুরু করবে, ঘুরতে শুরু করবে। এখন তাহলে দেখেন, পানিটা কিন্তু সম্পূর্ণরূপে ঘোরার দরকার হচ্ছে না, পানি যেই সরতে শুরু করলো সেই কিন্তু শক্তির প্রবাহ শুরু হয়ে গেল। তাহলে এই যে দেখেন, পানির মাধ্যমে শক্তিটা কে পাচ্ছে, পাখা পাচ্ছে। যে মুহূর্তে আপনি পানির পাম্প অন করছেন, ওই মুহূর্তে পাখা ঘুরতে শুরু করছে। সুতরাং তড়িৎ প্রবাহটা হচ্ছে আসলে এই পানির প্রবাহ না, পানির প্রবাহের মাধ্যমে কিসের প্রবাহ, শক্তির প্রবাহ। এখন দেখেন এই জিনিসটাকে আমি আপনাদের সঙ্গে ম্যাচ করায় দিচ্ছি। আমরা তড়িৎ প্রবাহ যখন করি, ধাতব পরিবাহী তার থাকে, ধাতব পরিবাহী তার, এর মধ্যে কি মুক্ত ইলেকট্রন থাকে না? পুরোটাই ভর্তি কিসে, মুক্ত ইলেকট্রনে। এখন তাহলে দেখেন একটা বর্তনী আঁকবো আমি, এই পাখাটা, এই সেম পাখা এখানে আছে, একটা পাখা, এটা একটা চৌম্বক যন্ত্র, একটা রোধ। পানির পাম্পটাকে আমি ধরবো হচ্ছে একটা কোষ হিসেবে, পানির পাম্পটা একটা কোষ। আর এই যে পরিবাহী তার, পরিবাহী তারের পুরোটা জুড়ে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে মুক্ত ইলেকট্রন গুলো হচ্ছে পানি। এখন তাহলে কোষটা যদি পাম্পের মতো আচরণ করে, কোষের এই যে ধনাত্মক ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ আছে,
আমার কোষের যে পজিটিভ ভোল্টেজটা, এর ইলেকট্রনের প্রতি একটা আসক্তি বেশি আছে, নেগেটিভ ভোল্টেজ ইলেকট্রনের প্রতি অত আসক্তি নাই, কিন্তু পজিটিভ ভোল্টেজের ইলেকট্রনের প্রতি ব্যাপক আসক্তি। সুতরাং পজিটিভ যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা ইলেকট্রনটা টান দিবে কোন দিকে? তার দিকে। তাহলে এই যে ধাতব তারের যে ইলেকট্রনটা, ইলেকট্রনের প্রবাহ হবে আমার কোন দিকে? এই যে পজিটিভের দিকে ইলেকট্রনের প্রবাহ হবে, এইদিকে ইলেকট্রনের প্রবাহ হবে, এই ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনই ঘুরতে শুরু করলো। কোন ইলেকট্রন গুলা? মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন যেদিকে ঘুরতে শুরু করলো তার অপোজিট ডিরেকশনে আমার কি হবে? কারেন্টের ফ্লো হবে। তাহলে কারেন্টের ফ্লো হবে দেখেন কোন দিকে? ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এখন খেয়াল করেন, তড়িৎ প্রবাহটা মানে কিন্তু আসলে ইলেকট্রনের প্রবাহ না। এই যে ইলেকট্রন গুলা আছে, ইলেকট্রনের মাধ্যমে যে পরিমাণ শক্তির প্রবাহ হবে সেই প্রবাহটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। সো তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ। আশা করি এই এক্সাম্পলটুকু ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন। আমি আরো ডেপথে ডিটেলসে যাব, আস্তে আস্তে যাব, কারণ অনেক কিছু এখানে ক্লিয়ার করব। স্পেশালি ভোল্টেজের ব্যাপারটা আমি ক্লিয়ার করবো এখানে আপনাদের ইনশাল্লাহ। কারণ ভোল্টেজ নিয়ে আপনাদের প্রচুর কনফিউশন থাকে, যে কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন যাবে নাকি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যাবে, এসব নিয়ে আপনাদের প্রচুর মানে হচ্ছে জ্ঞানজাম লাগে। আমি ইনশাল্লাহ জ্ঞানজামগুলো আজকে দূর করে দিচ্ছি। চলেন আমরা একটু আগাই, ভোল্টেজ নিয়ে আগাই। ভোল্টেজ বা ইএমএফ, তড়িৎ চালক শক্তি কি? এখন দেখেন, এটা কি বর্তনী না? এটা একটা বর্তনী। তাহলে আগে তড়িৎচালক শক্তি, এখানে যে কোষটা আঁকছি এই কোষের তড়িৎচালক শক্তি বা ইএমএফ এর সংজ্ঞায় আমরা যাব। আপনার ইএমএফ এর একটা মুখস্থ সংজ্ঞা পড়ছেন, যে একটা ইলেকট্রনকে বর্তনীর এক বিন্দু হতে শুরু করে গোটা বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি দিতে হয় তাকে বলা হয় তড়িৎচালক শক্তি। তাহলে আমরা এই যে তড়িৎচালক শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা, সেটার ডেফিনেশনটা থেকে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। সো চলেন আমরা যাই তড়িৎ চালক শক্তি। ইএমএফ। সো এই যে ইএমএফটা, এটা হচ্ছে একটি ইলেকট্রনকে কোনো বর্তনীর এক প্রান্ত হতে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বর্তনীর তড়িৎচালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স বলে। এখন এটা তো ভাইয়ারা সংজ্ঞা, আমি ডেফিনেশনটাকে একটু অন্যভাবে বুঝাবো এখন আপনাদেরকে। ধরেন আপনি একটা এইরকম বদ্ধ একটা পাইপ রাখছেন, পাইপ, এই বদ্ধ একটা পাইপ আছে, তাহলে এটা একটা পাইপ। এই পাইপটা আপনি মার্বেল দিয়ে ভর্তি করবেন, এই পাইপটা মার্বেল দিয়ে ভর্তি করলেন, সম্পূর্ণ ভর্তি, এবং এই পুরো পাইপটার কোথাও অ্যাকচুয়ালি কোনো গ্যাপ নাই। সম্পূর্ণ ভর্তি একটা পাইপ মার্বেল দিয়ে। তাহলে মার্বেল গুলাকে আমরা মুক্ত ইলেকট্রন হিসেবে চিন্তা করতে পারি। এই মার্বেল গুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। আঁকতে একটু সময় লাগতেছে, একে শেষ করি আপনাদের বোঝার জন্য। কোন রকম গ্যাপ নাই, সব মার্বেল গায়ে গায়ে লাগানো। দেখেন এইভাবে অ্যাকচুয়ালি মার্বেল গুলো আছে।
এখন একটা জিনিস খেয়াল করি, ধরেন আপনি এইখানে একটা মার্বেল, এই মার্বেলটাকে টোকা দিলেন, এই মার্বেলটাকে টোকা দিলেন, আপনি একদম নিচের যে মার্বেলটা আছে এই মার্বেলটাকে একটা টোকা দিলেন, নিচ থেকে টোকা দিলেন, ধরেন এখান থেকে টোকা দেওয়ার ব্যবস্থা আছে এই একটা জায়গায়, এটাকে একটা ধাক্কা দেওয়া যায়, টোকা দেওয়া যায়, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মার্বেলটা উপরে উঠবে। তাহলে এই মার্বেলটা যখন উপরে উঠবে, খেয়াল করেন সে কিন্তু পুশ করতেছে, তৎক্ষণাৎ পাশের মার্বেলটা এই জায়গাটায় চলে আসবে না? So আপনি এই মার্বেলটাকে টোকা দিলেন, পাশের মার্বেলটা এই জায়গায় চলে আসলো। এখন তাহলে দেখেন এই যে মার্বেলটাকে আপনি পুরো বর্তনী ঘুরে আবার এইখানে আনতে অনেকবার টোকা দিতে হবে না? একবার টোকায় কি হবে, একটা টোকা দিলেন মার্বেলটা একটু উপরে উঠলো, পরে আরেকটা টোকা এখানে দিলেন অন্য কোনো মার্বেলকে, সে কি আবার উপরে উঠতে থাকবে? সুতরাং আপনি এইখানে মোট যত এনার্জি দিলে এই মার্বেলটা ঘুরে আবার এই একই বিন্দুতে আসবে, সেটাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি। সো আমরা তাহলে এটার সঙ্গে ব্যাটারিকে চিন্তা করি, একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির সঙ্গে একটা রোধ আছে। সো ধরেন আমার এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে পজিটিভ ভোল্টেজ নিজের দিকে টানবে, টানবে, টানলো, নিজের দিকে আনলো, এরপর এই নেগেটিভ যে ভোল্টেজটা, এই নেগেটিভ ভোল্টেজ ইলেকট্রনটাকে আবার ঠেলতেছে। তাহলে ইলেকট্রনটা এইভাবে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার এই পর্যন্ত আসার জন্য অবশ্যই ব্যাটারির একটা কি লাগবে, এনার্জি লাগবে। ব্যাটারির এই যে এনার্জিটা, এই এনার্জিটাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। সো এই যে দেখেন তাহলে ইলেকট্রন এইভাবে রোটেট করতেছে, আর তড়িৎ প্রবাহের যে দিকটা সেটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের কোন দিকে, বিপরীত দিকে। এখন কেন তড়িৎ প্রবাহের প্রচলিত দিক ইলেকট্রন প্রবাহের উল্টা দিকে, সেটার ব্যাখ্যা আমি পরে আসব। সো আপাতত আমরা মাথায় রাখি যে দিকে ইলেকট্রন প্রবাহিত হবে তড়িৎ প্রবাহ সেই দিকে হবে না, তার উল্টো দিকে হবে। কিন্তু কেন উল্টো দিকে ধরা হয়েছে, কেন সেটা একই দিকে ধরা হয় নাই, এই জিনিসগুলো আমি এক্সপ্লেন করব। সো এইটুকু তাহলে মাথায় রাখেন যে ইলেকট্রনকে আমার একটা বদ্ধ বর্তনীর এক বিন্দু থেকে শুরু করে আবার পুরাটা ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি দরকার, সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। এইবার তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রনের প্রবাহ আসলে কেন এক না, সেটা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখন বুঝাবো। সো চলেন আমি কিছু কোশ্চেন জেনারেট করি, এই কোশ্চেন জেনারেট করে কোশ্চেন থেকে আপনাদের অ্যাকচুয়ালি অ্যান্সার গুলো দিব। সো কিছু জেনারেল কোশ্চেন করব আমি আপনাদের, মানে হচ্ছে কনফিউশন দূর করার জন্য কিছু কোশ্চেন করব, কারণ এই কোশ্চেনের অ্যান্সার পেলে দেখবেন যে আপনাদের ইনশাল্লাহ অনেক মানে অ্যান্সার পেয়ে যাবেন। সো আমি কোশ্চেন গুলা করতেছি। আগে প্রথম প্রশ্ন, ফার্স্ট প্রশ্নটা হচ্ছে, আমাকে একটা জিনিস বলেন আপনারা, যে যদি আপনারা একটা লাইটের সুইচ অফ করেন, লাইট অফ করতে কি সময় লাগে? আমি একটা লাইটের সুইচ যখন অফ করতেছি, এরপরে লাইটটা অফ হতে কি সময় লাগে, নাকি ইনস্ট্যান্টেনিয়াসলি তাৎক্ষণিক ভাবে লাইটটা অফ হয়ে যায়? আপনি একটা, এই যে আমার রুমের যে লাইট গুলো আছে, এই লাইটের সুইচ যদি আমি অন বা অফ করি, তো আমি যদি এখন উঠে দাঁড়িয়ে সুইচটা অফ করি, উঠে দাঁড়িয়ে যদি সুইচ অফ করি, তাহলে সঙ্গে সঙ্গে কি লাইটটা অফ হয়ে যাবে না? এটা কি এরকম ভাবে সুইচ অফ করছি, ঠিক আছে, সুইচ থেকে তার দিয়ে ইলেকট্রন যাওরে, যে বাতিরে বলো তোমাকে আর এনার্জি দিব না, টাটা গুড বাই, তুমি নিভে যাও, এটা তো হয় না। সুইচ অফ করার সঙ্গে সঙ্গে কি করে, বাতিটা অফ হয়ে যায়। তার মানে ইলেকট্রন যাওয়ার আগে শক্তি চলে যায়। ইলেকট্রনের প্রবাহ একটা বেগে হবে, কিন্তু শক্তি যাবে আলোর বেগে। আমি এই এক্সাম্পলটাই আপনাদের পানির পাম্পের এক্সাম্পল দিয়ে বুঝাইতে যাচ্ছিলাম। পাম্পটা যখন যাত্রা শুরু করতেছে, স্টার্ট হয়েছে, তখনই ফ্যান করতে শুরু করছে। কারণ কি, একটু পানি নিচ থেকে টান দেওয়া মানে কি উপরের পানিটাকে ধাক্কা দিয়ে সরায় দেওয়া না? এই যে দেখেন আমরা মার্বেলের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, আমি এই মার্বেলের এক্সাম্পলটা আমার পছন্দের এই কারণেই, দেখেন আপনি আসলে যখনই এই মার্বেলকে টোকা দিচ্ছেন, এই মার্বেল একটু উঠছে, সঙ্গে সঙ্গে এই মার্বেল কিন্তু সরে গেছে। তার মানে শক্তি একেবারে সবগুলা মার্বেলের মধ্যে দিয়ে একই সময়ে যাচ্ছে। সুতরাং শক্তিটা সব সময় আলোর বেগে চলে। আমি এইটা আরেকটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। দেখেন তড়িৎ প্রবাহ মানে কেন ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ। বলতেছিলাম কি, যে আমি যদি একটা বাতির সুইচ অন বা অফ করি, সঙ্গে সঙ্গে বাতিটা জ্বলে বা নিভে, দেরি হয় না, ডিলে হয় না। তার মানে কি, ইলেকট্রন বাতি পর্যন্ত যাওয়ার দরকার হয় না, তার আগে শক্তি চলে যায় বা শক্তি বিচ্ছিন্ন হয়। আমি একটা সোজা পাইপ নিব, সোজা একটা পাইপ নিব,
তড়িৎ প্রবাহ কেন আসলে ইলেকট্রনের প্রবাহ না হয়ে ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ, সেটাই পাইপ থেকে বুঝবেন। এটা একটা সোজা পাইপ। এই পাইপের মধ্যে অনেকগুলা মার্বেল রাখলাম, অনেক মার্বেল। অনেক মার্বেল রাখছি। আপনি এখান থেকে একটা টোকা দিচ্ছেন একটা মার্বেলকে। এখন দেখেন এইখান থেকে যখন টোকা দিচ্ছেন একটা মার্বেল, পুরা পাইপ মার্বেলে ভর্তি। এই পাশ থেকে একটা মার্বেল তৎক্ষণাৎ পড়ে যাবে না? দেখেন, আপনি এই পাশে টোকা দিচ্ছেন, মার্বেলটা পুরোটাই, সরি, পাইপটা পুরোটাই মার্বেলে ভর্তি। তাহলে পুরো পাইপ যদি মার্বেলে ভর্তি হয়, পাইপের এক পাশে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য পাশ থেকে কিন্তু একটা মার্বেল বের হয়ে যাবে পাইপ থেকে। তাহলে কি কোনো সময় লাগতেছে শক্তিটা ট্রান্সফার হতে? আপনি এক পাশে শক্তি দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আরেক পাশ থেকে আপনি কি পেয়ে যাচ্ছেন? শক্তিটা পেয়ে যাচ্ছেন। তাহলে শক্তির প্রবাহের জন্য কোনো কি লাগবে না, সময় লাগবে না। এই পাশের মার্বেলটা কতক্ষণে যে ওই পাশ দিয়ে পড়বে এইটা কোনো ইস্যু না। আসলে ইস্যুটা হচ্ছে আপনি একটা মার্বেলকে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে কি হবে, আরেকটা মার্বেল পড়ে যাবে। তাহলে তড়িৎ প্রবাহ বা শক্তির প্রবাহ, তড়িৎ প্রবাহ বা শক্তির প্রবাহ আলোর বেগে ঘটে। ইলেকট্রন কত বেগে যাচ্ছে তারের মধ্য দিয়ে, আর তড়িৎ প্রবাহ যাচ্ছে কত বেগে, এই দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। ইলেকট্রনের বেগ এক জিনিস, শক্তির প্রবাহ আরেক জিনিস। এই যে দেখেন আপনার এই সবুজ রঙের যে মার্বেলটা আছে, এই সবুজ মার্বেলটাকে আপনি ঠেলতে থাকলে একসময় এদিক দিয়ে পড়বে, কিন্তু অনেকক্ষণ ঠেলতে হবে। কিন্তু শক্তি কি, আপনি যেই ঠেলতে শুরু করছেন এই পাশ থেকে শক্তিটা বের হচ্ছে না? তাহলে শক্তির প্রবাহ বা তড়িৎ প্রবাহ হচ্ছে আলোর বেগে ঘটবে, কিন্তু ইলেকট্রনের প্রবাহের যে বেগটা এটা শক্তির প্রবাহের বেগের থেকে কম হবে। এখান থেকে আরো একটা নতুন জিনিস আসে, সেটা হচ্ছে তারণ বেগ। তাহলে চলেন এখন আমরা তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি দেখব। তারণ বেগ, ড্রিফট ভেলোসিটি। কোন বর্তনীতে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রন যে বেগে প্রবাহিত হয় তাকে তারণ বেগ বলে। দেখেন এই যে বর্তনীতে যেহেতু ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলা যে বেগে অগ্রসর হবে সেটাকে বলতেছি কি, তারণ বেগ। আর শক্তি যাচ্ছে কোন বেগে, আলোর বেগে। এবার তাহলে তারণ বেগের জন্য যে রাশিমালাটা আছে, সেই রাশিমালাটাকে আমরা বের করব। সো আমরা এই ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগের রাশিমালাটাই যাচ্ছি। চলেন তারণ বেগের রাশিমালা নির্ণয় করি, তারপর আমি ভোল্টেজে আসব। সো আমরা এখন যাব তারণ বেগ। তারণ বেগের গাণিতিক রাশিমালা। ধরেন আমি একটা পাইপ নিব, বা আমি একটা তার নিচ্ছি, একটা সিলিন্ডার আকৃতির তার। এখন এই সিলিন্ডার আকৃতির তার, এই তারটার মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে একদিক থেকে আরেক দিকে। সো ধরেন এখানে চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে ইলেকট্রন যাচ্ছে। সো ইলেকট্রন যাচ্ছে এটার মধ্যে দিয়ে, ইলেকট্রন। আমার এইখানে তারটুকুর দৈর্ঘ্য হচ্ছে এল, এবং ইলেকট্রন গুলা প্রত্যেকে ভি বেগে যাচ্ছে, এরা হচ্ছে ভি বেগে যাচ্ছে। তাহলে মনে করি এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের
তারের মধ্য দিয়ে ভি বেগে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে আমার ভি বেগে ইলেকট্রন যাচ্ছে। এবার ধরে নেই প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন। আমার প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন, তাহলে এই তারে মোট ইলেকট্রন সংখ্যা, তারে মোট ইলেকট্রন সংখ্যা, এটা যদি বড় এন বলি, খেয়াল করেন বড় এন হচ্ছে তারের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যাকে আমরা যদি বের করতে যাই, ভলিউম বা আয়তন যেটা, তারের আয়তনকে যদি একক আয়তন ইলেকট্রন সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মোট ইলেকট্রন সংখ্যা পাবো। একটু খেয়াল করেন, আমার একক আয়তন ইলেকট্রন সংখ্যা কত? এন। আর তারের আয়তন কত? এটা কি একটা সিলিন্ডার না? তাহলে সিলিন্ডারের যদি ব্যাসার্ধ হয় হচ্ছে আর, দৈর্ঘ্য যদি হয় এল, সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কয়ার এল। তাহলে একক আয়তনে ইলেকট্রন আছে ছোট এন, তাহলে পাই আর স্কয়ার এল আয়তনে ইলেকট্রন আছে কত? এন ইন্টু পাই আর স্কয়ার এল। এটা হচ্ছে তারে মোট ইলেকট্রন সংখ্যা। এবার তাহলে তারে মোট চার্জ, তারে মোট চার্জ বড় কিউ। এখন মোট ইলেকট্রন সংখ্যাকে যদি প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করি তাহলে মোট চার্জ পাবো। আমরা মোট চার্জ কিভাবে বের করব? এক একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, আর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে বড় এন। তাহলে বড় এন ইন্টু হচ্ছে ইলেকট্রনের চার্জ কিউ সমান এন ই। এইবার মান বসাই, এন ইন্টু পাই আর স্কয়ার এল ইন্টু ই। এবার তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু কিউ বাই টি। প্রতি একক সময়ে প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ অ্যাকচুয়ালি আমার কি যায়, চার্জ যায়, সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলি। তাহলে তড়িৎ প্রবাহ আই সমান কি? কিউ বাই টি। তাহলে কিউ বাই টি যদি আমরা করি, কিউ এন ইন্টু পাই আর স্কোয়ার এল ই ডিভাইডেড বাই টি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি শুরুতেই বলছি প্রত্যেকটা ইলেকট্রনের বেগ কত? ভি বেগ। তাহলে ভেলোসিটি ভি সমান দৈর্ঘ্য এল ডিভাইড বাই টি। তাহলে এই এল সমান কি? ভিটি লেখা যায় না? এখান থেকে এল সমান কি লেখা যায়? ভিটি। তাহলে আমার এই এল সমান যদি ভিটি বসায় দেই, এন ইন্টু পাই আর স্কোয়ার, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার জায়গায় এ বসাবো, এল সমান ভিটি বসাবো, ইন্টু ই ডিভাইডেড বাই টি। টি টি কাটাকাটি যাচ্ছে, এন এ ভি ই। তাহলে তড়িৎ প্রবাহ আই সমান এন এ ভি ই পাচ্ছি, যেখানে এই যে ভিটা আছে এই ভিটাই হচ্ছে কি আমার তারণ বেগ। এই ভিটা হচ্ছে তারণ বেগ, ভি হচ্ছে আমার তারণ বেগ, মানে যে বেগে কি যাচ্ছে, ইলেকট্রনটা যাচ্ছে তারের মধ্য দিয়ে, ড্রিফট ভেলোসিটি। এখন এই তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি, এইটার অ্যাকচুয়ালি মান হচ্ছে মাত্র কয়েক সেন্টিমিটার পার সেকেন্ড। অ্যাগেন রিপিট করতেছি, যে তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি আছে এইটার মান খুবই কম, মাত্র কয়েক সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, চলেন একটা ক্যালকুলেশন করি। যদি তড়িৎ প্রবাহটা ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ না হয়ে তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহ হইতো, তাহলে কি গ্যাঞ্জাম হইতো? চলেন, যদি তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহ হতো, তাহলে দেখেন গ্যাঞ্জামটা কি হইতো। ধরেন আপনার বাসা থেকে 50 কিলোমিটার দূরে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, বেশি না, মাত্র 50 কিলোমিটার দূরে। তাহলে 50 কিলোমিটার দূর থেকে পাওয়ার প্ল্যান্ট থেকে, যে পাওয়ার প্ল্যান্ট, আর এটা হচ্ছে বাসা, আপনার মাঝখানের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। কত সময় লাগতো কারেন্ট আসতে? টি ইকুয়ালস টু 50 × 1000 ডিভাইডেড বাই, বলছি কত, 4 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সেন্টিমিটার,
0.04, দূরত্ব ডিভাইড বাই বেগ ইকুয়ালস টু সময়, তাহলে 50,000 বাই 0.04, 50,000 ডিভাইডেড বাই 0.04, বেশি না, মাত্র 12,50,000 সেকেন্ড। এটাকে 86,400 দ্বারা ভাগ করি, 14.46 দিন লাগতো। আপনার 50 কিলোমিটার দূর থেকে কারেন্ট আসতে বাসায় মাত্র 14.5 দিন লাগতো আপনার, যদি কি হতো তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহ হতো, বা ড্রিফট ভেলোসিটিতে যদি তড়িৎ প্রবাহ আসতো। আসলে তড়িৎ প্রবাহটা শক্তির প্রবাহ। সো পাওয়ার প্ল্যান্ট অন হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় কারেন্ট চলে আসে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনটা আসলে ঠিক না। কেন ঠিক না? কারণ তড়িৎ প্রবাহ আমি শুরু থেকেই বলতেছি এটা ইলেকট্রনের প্রবাহ না, এটা হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে কার প্রবাহ? শক্তির প্রবাহ। আশা করি ইনশাল্লাহ এইটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে যে তড়িৎ প্রবাহ কি জিনিস। এখন এইবার দেখেন আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে ভোল্টেজ। এই ভোল্টেজ নিয়ে আপনাদের অনেকের প্রবলেম থাকে। আমি যখন স্থির তড়িৎ পড়াচ্ছিলাম তখন কেউ একজন আমাকে ইনবক্সে বলছিলেন যে ভাইয়া 9-10 একটু ফাঁকিবাজি করছিলাম, ভোল্টেজটা একটু বুঝাই দেন। তখন ভাইয়া কেন ক্লিয়ার করি নাই? কারণ এখন এসে আজকে ক্লিয়ার করবো ভোল্টেজের একদম পুরা ব্যাপারটা। আমি একেবারে গুছিয়ে গুছিয়ে আপনাদেরকে ভোল্টেজ গুলা শিখাবো, কিভাবে আসলে ইএমএফ বা ভোল্টেজ আমরা মেজার করি। সো এটা একটু বেসিক, ভেরি বেসিকে থাকবো। দেখেন আমি প্রথমে প্রশ্নগুলো আগে জেনারেট করি, দেখাই আপনাদেরকে। আগে প্রশ্নগুলো আমি জেনারেট করবো, কি কি প্রশ্ন আমাদের মাথায় আসে। সো আমি আগে আপনাদেরকে প্রশ্নগুলো জেনারেট করি। প্রথম প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে? মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে ইলেকট্রন যাবে, নাকি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রন যাবে? এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কোশ্চেন থাকে যে ভাইয়া নিম্ন বিভব থেকে কেন উচ্চ বিভবের দিকে, বা উচ্চ বিভব থেকে বা নিম্ন বিভবের দিকে কোন ডিরেকশনে কে যাবে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা থাকে হচ্ছে বিভবের বেলায় কে প্লাস কে মাইনাস। আপনারা প্লাস মাইনাসের রেফারেন্স নিয়ে খুব প্যারায় খায়া যান। সো আমি এখন এই জিনিসগুলাই ক্লিয়ার করব, কারণ হচ্ছে আমি যখন ব্যাটারি বা কোষ এগুলা বর্তনীতে লাগাচ্ছি তখন এই প্লাস মাইনাস ঠিক করেই কিন্তু কারেন্টের ডিরেকশন গুলা সেট হয়। সো এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে খুব ঝামেলায় পড়ে যাব। তাহলে ঝামেলা দূর করার জন্য আমি যে কাজটা করব, শুরুই করব হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক শক্তি অ্যাকচুয়ালি কোথা থেকে মেজার্ড হয়, কিভাবে মেজার্ড হয় সেটা দিয়ে। চলেন দেখে আমরা তড়িৎচালক শক্তি মেজারমেন্ট শুরু করে দিই। ধরেন একটা কোষ, কোষের দুইটা প্রান্ত আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ প্রান্ত। আসলে পজিটিভ মানে কি পজিটিভ, নেগেটিভ মানে কি নেগেটিভ কিনা এটা আগে বুঝতে হবে। চলেন আমি একটা কোষ আঁকবো, এই কোষটা আঁকবো, কোষ এঁকে বলবো এই কোষটা 10 ভোল্টের কোষ। তাহলে এই যে দেখেন বড় দাগটা বুঝায় কোষের পজিটিভ প্রান্ত, ছোট দাগটা বুঝায় নেগেটিভ প্রান্ত। এখন প্রথম কথা হচ্ছে পজিটিভ মানে এই না যে তার পোলারিটি অলওয়েজ পজিটিভ হবে। আবার রিপিট করতেছি, একটা কোষের একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত আছে, কিন্তু পজিটিভ প্রান্ত মানে এই না যে পজিটিভ প্রান্তের পোলারিটি অলওয়েজ প্লাস হবে, পজিটিভ প্রান্তের পোলারিটি মাইনাস হইতে পারে। আয় হ্যাঁ কি বলতেছেন আপনি, দেখেন কি বলতেছি বুঝাই। ধরেন কোষের এই প্রান্তে আমি 20 ভোল্ট দিলাম, এই প্রান্তে দিলাম 10 ভোল্ট। তাহলে খেয়াল করেন এই 10 ভোল্টের সাপেক্ষে এই 20 ভোল্ট 10 ভোল্ট বেশি। তাহলে এই 10-এর সাপেক্ষে 20 কত বেশি? প্লাস 10 বেশি। এই কারণে কোষের এই প্রান্তটা প্লাস। আর এই 20-এর সাপেক্ষে এই 10 কত কম? 10 কম, -10। এই কারণে এই পাশটা মাইনাস। সো প্লাস মাইনাস বুঝায় হচ্ছে কোন প্রান্ত কোন প্রান্তের সাপেক্ষে বেশি ভোল্টেজে আছে বা কম ভোল্টেজে আছে। চলেন আরো কয়েকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো সেকেন্ড এক্সাম্পলে আসি। আবারও 10 ভোল্ট বলতেছি। এখন ধরেন আমি এইখানে বলবো এটা 0 ভোল্ট, খুব ভালো কথা। এটাকে বলবো -10 ভোল্ট। তাহলে দেখেন তো -10 এর তুলনায় 0 কি 10 ভোল্ট বেশি না? তাহলে এই যে -10 এর তুলনায় 0 ভোল্ট ঠিক 10 ভোল্ট বেশি। এই জন্য এই পাশে বলবো হচ্ছে এটা কি প্লাস। 0-র তুলনায় -10 কয় ভোল্ট কম? 10 ভোল্ট কম। তাহলে এটা হচ্ছে -10। 0-র তুলনায় 10টা -10টা -10 কম, এই জন্য নিচের এটা কি হবে? মাইনাস হবে।
সো খেয়াল করেন আসলে কোষ বা ব্যাটারির প্লাস মাইনাস মানে এই না যে ওই প্রান্তের পোলারিটি পজিটিভ বা নেগেটিভ। আপনার পোলারিটি যে কোনো কিছুই হইতে পারে, ডাজন্ট ম্যাটার। আমরা অ্যাকচুয়ালি কোষের যখন চিহ্নগুলা লিখি প্লাস মাইনাস, তখন আসলে বুঝাই এক প্রান্তের সাপেক্ষে আর এক প্রান্তের ভোল্টেজটা বেশি না কম। যদি এক প্রান্তের সাপেক্ষে আরেক প্রান্তের ভোল্টেজটা বেশি হয় তাহলে পজিটিভ চিহ্ন দেই, আর যদি ভোল্টেজটা কম হয় তখন কি চিহ্ন দিব? তখন দিব নেগেটিভ চিহ্ন। আশা করি এইটুকু ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়েছেন। এবার আরো একটু ডিপ পেয়ে যাব, আর একটু ডিক ডাউন করব, আরেকটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। আমি এইখানে আর একটা কোষ আঁকি, ইভেন দুই প্রান্তও নেগেটিভ করা সম্ভব। দেখেন আমি এই প্রান্তে -10 ভোল্ট দিব, এই প্রান্তে -20 ভোল্ট দিব। এক প্রান্তে -10 আর এক প্রান্তে -20। স্টিল নাও এখনো আমার অ্যাকচুয়ালি খেয়াল করেন -20-র তুলনায় -10টা কত ভোল্ট বেশি? 10 ভোল্ট বেশি, +10 ভোল্ট। তাহলে এই পাশটা কি হবে? পজিটিভ হবে। আর -10-এর তুলনায় -20 10 ভোল্ট কম, তার মানে এখানে 10 ভোল্ট কম, -10 ভোল্ট। তাহলে এই পাশে কি দিব? মাইনাস দিব। তো আশা করি এখন ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়েছেন যে ভোল্টেজটা আসলে কি ইন্ডিকেট করে, প্লাস মাইনাসটা আসলে কিভাবে আসে সেটা বুঝছেন। এখন আসেন ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, কেন যাবে সেটা একটু দেখাবো। যে ইলেকট্রন সব সময়ই আমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় নাকি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, সেটা আমরা দেখবো যে ইলেকট্রনটা কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় নাকি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তো আমি এইবার আবার বর্তনী আঁকি। দেখেন ধরেন এখানে বর্তনী আঁকতেছি, একটা কোষের দুই প্রান্ত, এটা কোষ, কোষের দুই প্রান্ত, এখানে একটা রোধ লাগালাম, কোষের দুই প্রান্তের সঙ্গে আমি একটা রোধ লাগিয়ে দিব। সো এখানে আমি একটা রোধ লাগাবো, এই যে রোধ। তাহলে দেখেন ধরেন এই কোষটা হচ্ছে 10 ভোল্টের, +-10 ভোল্ট। এখন +-10 ভোল্টের যখন কোষটা হচ্ছে আমরা জানি ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা একটু দেখার জন্য এইভাবে বলি। +-10 তো নিচেরটা ধরেন এইখানে একটা আর্থিং করা, আর্থিং বা গ্রাউন্ড মানে হচ্ছে এটা 0 ভোল্ট। যদি কোথাও আর্থিং করা থাকে, এই চিহ্নটা দেওয়া থাকে, এটাকে বলা হয় আর্থিং বা গ্রাউন্ড, এটাকে বলা হয় আর্থিং বা গ্রাউন্ড, আর্থিং অর গ্রাউন্ড। তার মানে এখানে কত ভোল্ট আছে? 0 ভোল্ট আছে। এটা যদি 0 ভোল্ট হয়ে থাকে, উপরে এটা কত ভোল্ট আছে? অবশ্যই +10 ভোল্ট আছে। এবার 0 ভোল্ট মানে কি? সে নিউট্রাল। বুঝেন কথাটা? 0 ভোল্ট মানে কি? সে নিউট্রাল, তার কোনো ইলেকট্রন বেশিও নাই কমও নাই। +10 ভোল্ট মানে কি? +10 ভোল্ট মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি প্লাস পজিটিভে আছে। দ্যাট মিনস এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। এখন যদি ইলেকট্রনের ঘাটতি থাকে, যার ইলেকট্রনের ঘাটতি যত বেশি সে তত বেশি কি করবে? চারপাশ থেকে ইলেকট্রন টানতে শুরু করবে। আবার বলতেছি, +10 ভোল্ট যার হচ্ছে পজিটিভ, সে অ্যাকচুয়ালি ইলেকট্রনের তার কি আছে? ডেফিসিয়েন্সি, ঘাটতি আছে। তাহলে সে কি করবে? ইলেকট্রন টানবে কোথা থেকে? যে 0 ভোল্ট থেকে। এখন তাহলে দেখেন ইলেকট্রনটা এই যে 0 ভোল্ট থেকে +10 ভোল্টের দিকে যাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এটা হচ্ছে একটা মাত্র এক্সাম্পল হলো, আমি আরো এক্সাম্পল ক্রিয়েট করি আপনাদের জন্য। সেকেন্ড এক্সাম্পলে যাই। আবার একটা রোধ লাগাবো আমি এখানে। ধরেন এখানের ব্যাটারিটা এখনো 10 ভোল্টের, +-10 ভোল্ট, কিন্তু আমি কোনো আর্থিং বা গ্রাউন্ড দেই নাই। এখন ব্যাটারিটা 10 ভোল্টের, কিন্তু এমন ভাবে 10 ভোল্ট যাতে এইখানে আছে হচ্ছে +10 ভোল্ট, এখানে আছে +20 ভোল্ট। বুঝেন? আমার এই নিচের পয়েন্টের সাপেক্ষে উপরের পয়েন্টটা +10 ভোল্টে আছে, তার মানে নিচের পয়েন্টটা +10 ভোল্ট হলে উপরের পয়েন্টটা কত হবে? +20 ভোল্ট হবে। এখন +10 এর ইলেকট্রন ঘাটতি বেশি না +20-র ইলেকট্রন ঘাটতি বেশি? বলেন তো আপনারা।
যেখানে আমি +10 ভোল্ট বলতেছি সেখানে কি ইলেকট্রন ঘাটতি বেশি নাকি +20 ভোল্টে ইলেকট্রন ঘাটতি বেশি? অবশ্যই +20 ভোল্টে ইলেকট্রন ঘাটতি বেশি। যার ইলেকট্রন ঘাটতি যত বেশি তার ইলেকট্রনের প্রতি আসক্তিও কি তত বেশি না? তাহলে +20 ভোল্টের যেহেতু ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, সে এখন ইলেকট্রনকে টেনে নিবে, নিচ থেকে উপরে কি করবে, ইলেকট্রন টেনে নিবে। এই যে দেখেন আবারও নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকেই কি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। সো লাস্ট আরেকটা সিস্টেম দেখি। ধরেন এখানে এইভাবে আছে, আমি নিচেরটাকে -10 বলবো, -10 ভোল্ট, উপরে তাহলে 0 ভোল্ট, তাহলে এটা +-10 ভোল্টই থাকতেছে। সো নিচের প্রান্ত -10 ভোল্ট, উপরের প্রান্তটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে আমার এখানে ভোল্টেজ ডিফারেন্সটা দুই প্রান্তে কত থাকতেছে, 10 ভোল্টই থাকতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন তো, 0 ভোল্ট চার্জ নিউট্রাল, ওর কোনো চার্জের দরকার নেই, কিন্তু -10 ভোল্ট ও কি ইলেকট্রন বেশি নিয়ে বসে আছে না? তাহলে যে ইলেকট্রন বেশি নিয়ে বসে আছে সে কি করবে, ইলেকট্রন পুশ করবে, ঠেলে দিবে, কোথা থেকে, এখান থেকে এখানে। দেখেন এই জিনিসটা, এই সিনারিওটা আবার খেয়াল করি, যে আমাদের এখানে -10 ভোল্ট থেকে 0 ভোল্টের দিকে কে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। কেন? কারণ হচ্ছে ইলেকট্রনটা আমার যেখানে বেশি আছে সেখান থেকে যেখানে কম ইলেকট্রন আছে সেদিকে যাবে। তাহলে 0 ভোল্টের তুলনায় -10 ভোল্টে ইলেকট্রন অনেক বেশি আছে, সো ইলেকট্রনটা এখান থেকে এখানে যাবে। সো এখন তাহলে দীপের সাহা, পুরা জিনিসটা তো বলতেছি, চার্জ কেন উল্টা যায়, ব্যাখ্যাটা দেখেন। ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, ইলেকট্রন, আর পজিটিভ চার্জ তো উল্টা দিকেই যাবে। ইলেকট্রন যেদিকে যাবে পজিটিভ চার্জ কি একই দিকে যাবে না উল্টা দিকে যাবে, উল্টা দিকে যাবে। সো পজিটিভ চার্জের বেলায় উল্টা হবে, চিন্তা করে নিন। ওকে, এখানে আপনাদেরকে একটা জিনিস আমি বলি, শোনেন, সবাই এই জিনিসটা মাথায় রাখবে। আমি পুরো সময় কি নিয়ে কথা বলতেছি, ইলেকট্রন নিয়ে কথা বলতেছি, কোথাও চার্জ নিয়ে কথা বলছি এখন পর্যন্ত একবারও আমি কোথাও চার্জ কথাটা উল্লেখ করছি? আমি বারবার বলতেছি ইলেকট্রন। কেন? দেখেন, আমি এই জিনিসটা আগে ক্ল্যারিফাই করি, আপনাদের আগে এই ঝামেলাটা দূর করে দিই। আমি বললাম না যে বইপত্র গোলায় তড়িৎ প্রবাহের মূল যে ধারণা সেই ধারণাটা পুরোপুরি দেওয়া নাই। কেন দেওয়া নাই? দিলে আপনাদের বইপত্রগুলোর ভলিউম অনেক বড় হয়ে যাবে বলে দেয় নাই। সো এটা আসলে স্যাররা অনেক কিছু এক্সপেক্ট করেন যে টিচাররা যখন আমরা পড়াবো ক্লাসে এই জিনিসগুলো ডেপথ ডিটেলসে যাব, এটা আসলে সবকিছু বইয়ের মধ্যে লিখে বোঝানো সম্ভব না। কারণ আমি এই যে কথাগুলো বলতেছি, এতক্ষণ ধরে যে গল্প করতেছি, পানির পাইপের গল্প, তারপর হচ্ছে আপনার এই যে চার্জ ক্যারিয়ারের গল্প, ইলেকট্রনের গল্প, এত তো লিখতে গেলে তো আপনার আস্ত একটা চ্যাপ্টারই হয়ে যাবে এগুলা নিয়ে। সো এই জন্য বইপত্রে এই জিনিসগুলো ভাইয়ারা ঠিক মতো পুরোপুরি এক্সপ্লেনেশনটা দেওয়া নাই। এটা আসলে আমাদের টিচারদের পবিত্র দায়িত্ব আপনাদেরকে শেখানো। সো আমি এই জন্য শেখানোর চেষ্টা করতেছি। খেয়াল করেন, আমি শুরুতেই একটা কথা বলছি যে তড়িৎ প্রবাহ হচ্ছে কার মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহ। আমি কি বলছি, চার্জের মাধ্যমে। কেন ইলেকট্রন বলছি? কারণ আসলে চার্জের প্রবাহ এত সস্তা না ভাইয়ারা। কেন চার্জের প্রবাহ সস্তা না? একটা চার্জ, ধনাত্মক চার্জ, তার ভর কিরকম হবে? ধনাত্মক চার্জ মানে পুরো নিউক্লিয়াস, সম্পূর্ণ নিউক্লিয়াস উইথ ইলেকট্রনস। সো এইটা সরাইতে আপনার জান বেড়ে যাবে তো। কারণ একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রোটনের ভর 1800 গুণ বেশি। বুঝেন, ইলেকট্রনের তুলনায় একটা প্রোটনের ভর 1800 গুণ বেশি। কপার আপনি যদি সরাইতে চান, কপার আয়নটা যদি সরাইতে চান, কপারের আপনার পারমাণবিক সংখ্যা কত, 29। তাহলে 29 যদি পারমাণবিক সংখ্যা হয়, 29 আর 29, 58টা আছে প্রোটন আর ইলেকট্রন নিউট্রন মিলে। তাহলে 58টা প্রোটন আর নিউট্রন মিলে যদি থাকে, এক একটা নিউট্রন বা এক একটা প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1800 গুণ বেশি। তাহলে আপনার কপার ধনাত্মক আয়নটা যদি যেতে হয় মোটামুটি 1,04,400 গুণ বেশি ভর আপনাকে টানতে হবে। সস্তা হয়েছে? ইম্পসিবল ব্যাপার। এই কারণে ধনাত্মক চার্জ নিয়ে আমরা চিন্তা করব না। ধনাত্মক চার্জের মাধ্যমে তড়িৎ প্রবাহ শুধু এক জায়গায় ঘটে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যে। তড়িৎ বিশ্লেষ্য যেহেতু দ্রবণ, সেখানে আয়ন মুভ করাটা ইজি, কিন্তু বাকি সকল জায়গায় পরিবহন হবে কার, ইলেকট্রনের। সো অলওয়েজ মাথায় রাখবেন, পরিবহন হচ্ছে কার, ইলেকট্রনের। তাহলে বিহেভিয়ার দেখবো কার, ইলেকট্রনের, নট পজিটিভ চার্জ, চার্জ ক্যারিয়ার। তাহলে এই যে দেখেন, আমি সব সময় ইলেকট্রন শিখাচ্ছি।
আশা করি এখন জিনিসটা ক্ল্যারিফাইড হয়েছে, ক্লিয়ার হয়েছে। কিন্তু আরো একটা জিনিস আমি এখন বলবো ভাইয়া, তাহলে কেন তড়িৎ প্রবাহের দিকটা ইলেকট্রন প্রবাহের দিকের উল্টা? কারণ হচ্ছে একেবারে শুরুতে যখন তড়িৎ প্রবাহ আবিষ্কার করা হয়েছে, একেবারে শুরুতে, তখন কিন্তু ইলেকট্রন আবিষ্কৃত হয় নাই। সো আপনার তড়িৎ প্রবাহের যে আবিষ্কারটা শুরুতে হলো, প্রথম যখন তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা, প্রথম দিকের বিজ্ঞানীরা যখন তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করছেন, তখন অ্যাকচুয়ালি ধনাত্মক চার্জ নিয়ে তারা চিন্তা করছেন। তারা তখনও ইলেকট্রন আবিষ্কারই করেন নাই। তাহলে যখন ইলেকট্রন আবিষ্কার করেন নাই, তারা তখন সবগুলো ডিরেকশন সেট করছেন কি ধনাত্মক চার্জ দিয়ে। কিন্তু পরে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে দেখা গেল ওমা, ধনাত্মক চার্জ তো আসলে চলতে পারবে না ধাতব তারে, চলে কে? ইলেকট্রন চলে। তাহলে আমার ধনাত্মক চার্জ যেদিকে যাবে তার উল্টা দিকে ইলেকট্রন যাবে। সো আমার প্রচলিত তড়িৎ প্রবাহের দিকটা শুরুতে ছিল ধনাত্মক চার্জ প্রবাহের দিক। এখন ওইটা তো অলরেডি বিজ্ঞানীরা আপনার ধরে ফেলছেন। সো যেহেতু বিজ্ঞানীরা ধরে ফেলছেন ধনাত্মক চার্জের দিকটা তড়িৎ প্রবাহের দিক, পরে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে এই ডিরেকশনটা চেঞ্জ করা হয় নাই। কেন চেঞ্জ করে নাই? চেঞ্জ করতে গেলে তখন তো এরকম না যে আমাদের মতো ইন্টারনেট ছিল, আজকে চেঞ্জ করে দিলাম গোটা দুনিয়ার সব মানুষ জেনে গেল। কারণ আপনার কয়েক বছর ধরে গবেষণা করে ধনাত্মক চার্জটার দিকটাকে তড়িৎ প্রবাহের দিক হিসেবে বিজ্ঞানীরা স্বীকৃতিও দিয়ে ফেলছেন, যে কারেন্ট চলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এটা তারা স্বীকৃতি দিয়ে দিচ্ছেন ধনাত্মক চার্জের ডিরেকশন ধরে। এই জন্য দেখেন সব জায়গায় আমরা কি কোন চিন্তা করি? একক ধনাত্মক চার্জ চিন্তা করি। তড়িৎ বলরেখা, চৌম্বক বলরেখা সব জায়গায় চিন্তা করবো কি একক ধনাত্মক চার্জ। কিন্তু দেখতেছি যাচ্ছে ইলেকট্রন, যাচ্ছে ইলেকট্রন, ধরছেন কেন একক ধনাত্মক চার্জ? কারণ এই জিনিসগুলোর যখন শুরুতে ডেভেলপমেন্ট হয়েছে তখন ইলেকট্রনে আবিষ্কার হয় নাই। এখানে কনভেনশন বা মূলনীতিগুলো আমরা একক ধনাত্মক চার্জেই ধরে রাখি। ওকে, সো এই হচ্ছে আসলে মূল ব্যাপার স্যাপার। এখন আর কোনো প্রশ্ন আছে? চার্জ ফ্লো মানে কি তাইলে পজিটিভ চার্জ ফ্লো বুঝায়? আসলে এখন বইগুলা দীপিত সাহেব প্রশ্ন করছেন চার্জের ফ্লো মানে কি তাইলে পজিটিভ চার্জ ফ্লো বুঝায় কিনা। চার্জের ফ্লো দুইটা ফ্লোই বুঝাইতে পারে, পজিটিভ চার্জও নেগেটিভ চার্জও, কারণ পজিটিভটাও চার্জ নেগেটিভটাও চার্জ। সো আসলে একদম ক্লিয়ারলি বলা না থাকলে চার্জের ফ্লো নেগেটিভ না পজিটিভ সেটা বলা যাবে না। এরপর ফাতিনুর রাফি, নেগেটিভ চার্জ উল্টা দিকে গেলেই তো পজিটিভ মান বাড়বে। ভাইয়া ব্যাটারির কখনো ভোল্টেজ চেঞ্জ হয় না, ব্যাটারির ভোল্টেজ অলওয়েজ সেম থাকে, এই জন্য সেই ব্যাটারি ব্যাটারি বা কোষের বড় বৈশিষ্ট্য হচ্ছে কারেন্ট ফ্লো করলেও তার ইএমএফটা ওইভাবে চেঞ্জ হয় না। হ্যাঁ, লম্বা সময় যে ইএমএফ চেঞ্জ হয়ে যাবে, ইএমএফ চেঞ্জ হলে কারেন্টের মানটা তখন কমে যাবে। সো এই হচ্ছে তড়িৎ প্রবাহের একেবারে ভেরি বেসিক্স। তাহলে আমরা আজকে ফাইনালি যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা সব সময় একটা বর্তনীকে যখন সংযুক্ত করব কোষের সঙ্গে, হায়ার পটেনশিয়াল 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্টটা ফ্লো করবে। কারেন্ট ফ্লো করবে সবসময় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে, আর ইলেকট্রন ফ্লো করবে লোয়ার পটেনশিয়াল বা নিম্ন বিভব থেকে হায়ার পটেনশিয়াল উচ্চ বিভবের দিকে। ওকে, সো আজকে এই পর্যন্তই, আর পড়াবো না, বকবক করতে করতে টায়ার্ড হয়ে গেছি, বাংলা বেচাল বেশি, আহ, পানি পিপাসা পেয়ে গেছে। আচ্ছা, একটা ছোট্ট কাজ আছে, আপনারা পরীক্ষা দিয়ে ফেলছেন অলরেডি, তো পরীক্ষার খাতাগুলো আমি এখনো দেখা শুরু করি নাই, আমি একটু পরে ইনশাল্লাহ পরীক্ষার অ্যান্সারটা আপলোড করে দিচ্ছি। অ্যান্সারটা আমি গুছিয়ে রাখছি, ওটার পিডিএফ ভার্সনটা আপনাদের আপলোড করে দিচ্ছি। তবে একটা কাজ আছে, আমি কাজটা বুঝিয়ে বলি। আমার কাছে আপনারা যারা আছেন সবার না কমপ্লিট ডাটাবেসটা নাই। আমি এখন আপনাদের একটা ডেটাবেস তৈরি করতে যাচ্ছি। সো আমি একটা ফর্ম আপনাদের এই মানে পোস্ট হিসেবে একটা ফর্ম দিয়ে দিব। ফর্ম কিছুই না, ফর্মের মধ্যে আপনি আপনার নাম লিখবেন, তারপর হচ্ছে আপনার কলেজের নামটা লিখবেন, যে ফোন নাম্বারে মেসেজ পাঠালে আপনি মেসেজ পাবেন সেই ফোন নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে আরেকটা কি যেন দিবেন, আরেকটা দিবেন হচ্ছে আপনার ফেসবুক আইডিটা, যে কোন ফেসবুক আইডি দিয়ে আপনি আসলে আই গ্রুপে আছেন আমার সঙ্গে। আর ফাইনালি দিবেন আপনার মাধ্যমটা কি, বাংলা মাধ্যম নাকি ইংরেজি মাধ্যম। আর সঙ্গে অ্যাডিশনাল আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার আসলে প্রেফারেন্স কি। প্রেফারেন্স মানে হচ্ছে এই যে আপনি পড়ালেখা করতেছেন, অবশ্যই জীবনে আপনার কিছু না কিছু হওয়ার ইচ্ছা আছে। সো হয় হচ্ছে আপনি ডাক্তার হবেন, অথবা ইঞ্জিনিয়ার হবেন, অথবা ডিউতে পড়বেন, অথবা অন্য কিছু করবেন। সো আমি তাহলে একটা ফর্ম দিয়ে দিব, আপনারা ওই ফর্মের মধ্যে ফর্মের ডাটাগুলা ফিল করে সাবমিট করে দিয়েন, তাহলে আমার কাছে একটা ডেটাবেস থাকবে। এখন ডেটাবেস থাকার জরুরতটা হচ্ছে এই যে গ্রুপে অনেক মেম্বার হয়ে গেছেন, তো আমার আসলে সবারই ইনফরমেশন লাগবে, কারণ যাতে কেউ ফেক না থাকতে পারেন।
আবার অনেক সময় দেখা গেল যে আমার কোনো নোটিশ টোটিস দেওয়া লাগতে পারে, হয়তোবা ফেসবুকে আমি দিচ্ছি না, মেসেজ আকারে পাঠিয়ে দিলাম লিংক বা নোটিশ, অনেক কিছুই। সো আমি ফর্মটা আপলোড করে দিব ইনশাল্লাহ। আশা করি আজকে রাতে ফর্মটা আপলোড করে দিব, আপনারা ফর্মটা একটু সাবমিট করে দিন পূরণ করে। ওকে, যদি প্রশ্ন না থাকে, প্রশ্ন যেহেতু আর কেউ করেন নাই, তাহলে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর ও আচ্ছা, ভালো কথা, একজন ক্লাসের শুরুর দিকে বলছেন ভাইয়া ডাইইলেকট্রিক আর ইনসুলেটর বাকি ছিল। ভাইয়া ডাইইলেকট্রিক আমি পড়াইছি। কখন পড়াইছি? ডাইইলেকট্রিক আমি সুন্দর মতো যখন ক্যাপাসিটর পড়াইছি, ক্যাপাসিটরের মধ্যে এই যে ভিতরে কত তড়িৎ মাধ্যমাঙ্কের বস্তু ঢুকাইলে কি হবে সেই জিনিসটা আমি পড়াইছিলাম, ওইটাই ডাইইলেকট্রিক। আর ইনসুলেটর, ভাই আসলে ইনসুলেটরটা একটু দেখে নিন, মানে আমি স্থির তরিতে যা পড়াইছি এর বাইরের জিনিসপত্রগুলো আসলে পুরোপুরি সিলেবাস ইনক্লুডেড না। বইয়ে আরো অনেক কিছু আছে, যেমন ফাঁপা গোলকের জন্য হিসাব নিকাশ করছে, আমার মনে হয় না ওগুলোর ভাই এত দরকার আছে। ঠিক আছে, ওকে। আর যদি কোথাও না বোঝেন তারপরে আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি ওইটা পরে বুঝি নাই, তাহলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।